অনুকে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12টা। অনেক 1 ঘন্টা ধরে অনুকে ভোগ করে চলেছে। অনু চিৎকার করছে কিন্তু অনেক অনুর মুখ চেপে ধরেছে। ধর্ষণের পর অনেক এদিক ওদিক দেখে বাসা থেকে চলে গেল। অনু মুখ বুজে কান্না করছে, তার যেন সব ধ্বংস হয়ে গেছে। অনু এবার অনার্স সেকেন্ড ইয়ারে। অনুর মা বাবা দুজনই প্রফেসর। অনেক মাস্টার্স কমপ্লিট করছে। অনেকের বাবা শহরে বড় ব্যবসায়ী। গল্প শুরু হয় যখন অনেকের বন্ধু অমর অনুর বন্ধুকে লেটার দেয়, আর সে দোষে অনেককে অনু থাপ্পড় মারে রাস্তার সবার সামনে। সেদিন থেকে অনেকে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছিল অনু সে এক রাতের জন্য করে ছাড়বে। আজ সে অনুর থেকে বদলা নিয়ে ছাড়লো। অনু পরের দিন তার জন্য যেন শরীর ভারী লাগছিল, ওঠার শক্তিও খুঁজে পাচ্ছিল না। অনু পুরো রাত কেঁদেছে। অনেক সকালে সিগারেটের সুখ টান দিচ্ছে। আব্বু আসার সাথে সাথে অনেক সিগারেট নিচে ফেলে দিল। আব্বু, আমাকে দেখে তুই সিগারেট ফেলে দেস জানি। অনেক, আব্বু কই না তো। আব্বু, এইসব নাটক করা লাগবে না। কাল রাতে তুই কোথায় ছিলি? অনেক, লেট হয়ে গেছিল তাই একটা বন্ধুর বাসায় থেকে গেছিলাম। আব্বু, নাস্তা করছোস? অনেক, না মাত্র এলাম। আব্বু, হাত মুখ ধুয়ে নে। অনেক গিয়ে হাত মুখ ধুতে গেল। অনু অনেক বেড থেকে উঠে বাথরুমে গেল। অনু আয়নার দিকে তার মুখ দেখছে, তার যেন ঘৃণা হচ্ছে। অনেক মুখে পানি মেরে আয়নায় তাকালো। মুখ নখের আঁচড়ের দাগ, যা কাল রাতে অনুর সাথে জড়াজড়িতে অনু নখের আঁচড় মেরেছে। অনেক আঁচড়ে একটু হাত বুলিয়ে বারবার দেখছে। অনেক মুখটা দেখে একটা ঘুষি আয়নায় মারলো। আয়নার সঙ্গে ভেঙে গেলে কিন্তু অনেকের হাতটা কেটে রক্ত বের হচ্ছে। অনেকের সেদিকে খেয়াল নাই। অনু বাথরুমে ফুটে ফুটে কান্না করছে। অনেকের হাতে নকশা ব্যান্ডেজ করছে। নকশা তাদের ঘরে কাজ করে। অনেকের ছোট বোন নীলু তাকে খাইয়ে দিচ্ছে। নীলু, ভাইয়া তোমার হাত কাটলো কেমনে? অনেক, তোকে বলতে হবে? অনেক রাগে ভরা গলা শুনে নীলু চুপ হয়ে গেল। অনেকের ব্যান্ডেজ করে নকশা প্লেটে নিয়ে গেল। অনেকে বেডে শুয়ে মোবাইল টিপছে। অনু বিছানায় শুয়ে আছে। আব্বা আম্মা জানলে অনুকে ঘর থেকে বের করে দেবে। অনু যেন নিজের ভেতর মারা যাচ্ছিল। অনেক মোবাইলে কথা বলছে অশ্লীল গলায় আর সিগারেট মুখে দিচ্ছে। তার যেন আজ শান্তি লাগছিল। অনু যেদিন তাকে থাপ্পড় মেরেছিল সেদিন রাতে অনেকে জেগে জেগে প্ল্যান করেছিল। অনেক হিংস্র হাসি দিয়ে বলল, শালি কিন্তু টোটালি মাল। অনু পুরো দিন বেডে কান্না করেছে। অনুর বাবা মা নানুর বাড়িতে গেছে, কাল এসে যাবে। সন্ধ্যায় অনেক চায়ের দোকানে অমরের সাথে কথা বলছে। অনেক, ভাই বুঝলে অনেক ঝাপটাঝাপটি করেছিল কিন্তু চেপে ধরে মজা নিছি। অমর, অনেক, এটা তুই ঠিক করলি না। অনেক, কি ঠিক করিনি? অমর, মেয়েটার ভবিষ্যৎ তুই নষ্ট করে দিছস নিজ হাতে। আল্লাহ কখনো তোকে মাফ করবে না। মেয়েটার অভিশাপ সারাটা জীবন বহন করবি তুই। অনেক, এই ভাষণ দিস না যত্ত সব, এগুলো বুঝতে হবে না আমার। অনেক কথাগুলো বলে চলে এলো আর নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। অনু আর সহ্য করতে পারছে না। এ জীবনটা নিয়ে সে বাঁচতে পারবে না। অনেক সিগারেট মুখে নিয়ে ভাবছে, সত্যিই কি সে জানোয়ার হয়ে গেছে? একটা জীবন সে নষ্ট করেছে। অনেক ভাবছে আর এদিক ওইদিক পায়চারি করছে। না, মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হতে দেবে না। সে পথ পাড়ি দিল অনুর ঘরের উদ্দেশ্য। অনু নিজের হাতের রগ কেটে ফ্লোরে কাতরাচ্ছে। 15 মিনিটে না নিয়ে গেলে অনুর মৃত্যু হবে। অনেক দরজায় বেল বাজালো কিন্তু কেউ এলো না। দ্বিতীয়বার বেল বাজালো, কেউ এলো না। নিজের রাগ কমিয়ে তৃতীয়বার বেল বাজালো, তবুও কেউ এলো না। অনেক রাগে বেল ঘুষি মারলো, বেল ভেঙে গেছে। অনেকের হাতে 2টা আঙ্গুল ভেঙে রক্ত বের হচ্ছে। অনেক রাগে মুখে চলে যাচ্ছিল কিন্তু কিছু পড়ার আওয়াজ শুনে কাল যে জানালা দিয়ে চোরের মতো ঢুকেছিল সে জানালা দিয়ে ঢুকলো। অনুর রুমের দরজা ভিতর থেকে বন্ধ। অনু ভিতর থেকে আটকা পড়েছে। অনু ফ্লোরে গড়াগড়ি করছে। তার যেন নিঃশ্বাস শেষ হয়ে আসছিল। চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। অনুর কাছে তার বাবা মার সাথে সবচেয়ে সেরা দিনগুলো মনে করছিল। অনেক হাতের বাহু দিয়ে দরজায় লকটা ভাঙলো। অনেকে নিচে রক্ত, তাতে অনু গড়াগড়ি করছে। অনেকের চোখে সামান্য জল। অনেকে নিজের কাঁধের সাহায্যে দরজা পর্যন্ত নিয়ে গেলে অনুর পুরো শরীরে রক্ত ভরা। অনেকের ভেতরে যেন চিনচিন করছিল। অনেকে বাইকে অনুকে নিজের পিঠে কাঁধে বেঁধে রেখেছে। 10 মিনিটে অনেক অনুকে নিয়ে হসপিটাল পৌঁছালো। অনেক বাইরে থেকে টেনশন করছে, যদি মেয়েটা আজ মারা যায় তাহলে সে নিজেকে কখনো মাফ করবে না। ডাক্তার বলে দিয়েছে অনুর বাঁচার চান্স 50-50। অনেক প্রথমবার আল্লাহর দরবারে কেঁদে অনুর জান ভিক্ষা চাইলো। তাকে কোনো কিছুর জন্য জীবনে কাঁদতে হয়নি। যা চেয়েছে তা আব্বা চোখের পলকে দিয়েছে।
1 ঘন্টা পর ডাক্তার অপারেশন হল থেকে একটা মুচকি হাসি নিয়ে বের হলো। অনেক জোরে নিঃশ্বাস ফেললো। এতক্ষণ যেন তার দম বন্ধ ছিল। ডাক্তার, আল্লাহ রক্ষা করেছেন। শেষ মিনিটে যদি না আনতেন তাহলে মারা যেত। অনেক, আল্লাহর কাছে অনেক শুকর। আলহামদুলিল্লাহ। ডাক্তার, কিন্তু মেয়েটা নিজের রগ কেন কাটতে গেছিল? অনেক, নিশ্চুপ। ডাক্তার, পেশেন্ট একটু রেস্ট নিলে নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, হাতের ভারী কাজগুলো যেন না করে। রেস্ট, ঔষধ আর খাবার খেলে জলদি ঠিক হয়ে যাবে। অনেক, আচ্ছা ডাক্তার। সকাল 5টা বাজে। অনেক আল্লাহর কাছে ক্ষমা আর অনুর জন্য দোয়া চাইতে গেল। নামাজ পড়ে অনেক কিছু ফল আর ঔষধ কিনে নিল। অনেক জানে অনু কখনো তার হাত থেকে ফল আর ওষুধ খাবে না, তাই নার্সকে দিয়ে দিল খাওয়াতে। অনেক বাইরে বসে আছে। অনু জ্ঞানে ফিরে এলো। কিছুক্ষণ আগে যা হয়েছে তা সব মনে আসে, কিন্তু কে তাকে নিয়ে এসেছে সেটা জানে না। অনু নরম গলায় নার্সকে জিজ্ঞেস করলো, অনু, আমাকে কে এনেছে? নার্স, তোমাকে একটা ছেলে নিজের ভাঙ্গা হাতে কাঁধে করে আনছে। ভাগ্য ভালো তোমার, লাস্ট মিনিটে এনেছে, না হলে তুমি এই দুনিয়াতে থাকতে না। নাও, আপেলটা খেয়ে ওষুধগুলো খেয়ে নাও। অনু, ছেলেটাকে একটু ডাকবে? নার্স, দাঁড়াও, অনেক বাইরে দাঁড়িয়ে আছে। নার্স তাকে ভিতরে ডাকতে অনেককে অনু দেখে মুখ ফিরিয়ে নিল। মুখটা যেন লাল হয়ে আছে, জল ঝরে পড়ল। নার্স, এ ছেলে বা না থাকলে আজ তুমি থাকতে না। অনেক মুখ নিচু করে আছে। অনু ভাবছে, এই ছেলেই আমার জীবন ধ্বংস করেছে। আমার মতো মেয়ে আত্মহত্যার মতো জঘন্য রাস্তা বেছে নিয়েছে। আসলেই হয়তো সমাজের ভয়ে মেয়েরা তাদের বাবা মাকে বলতে পারে না। এ বুঝে যে মা বাবা সমাজে মুখ দেখাতে পারবে না। মা বাবাকে তার ছেলে মেয়েদের বোঝা উচিত। অনেকে বুঝতে পেরেছে অনু তাকে দেখতে চাইছে না, তাই সে নিজেই বের হয়ে গেল। হসপিটালের সামনে একটা টঙের দোকান, সেখান থেকে অনেক একটা সিগারেট কিনলো। বাতাসে সিগারেটের ধোঁয়া উড়িয়ে অনেকের ব্রেন কাজ করে। এরকম সিগারেটের নেশা হয়ে গেছে অনেকের। অনেক হসপিটালে ঢুকতেই তার থেকে সিগারেটের বাজে গন্ধ বের হচ্ছে। অনেকের মুখে সেন্টার ফুড। অনেকে দরজা হালকা খুলে দেখে অনু ঘুমাচ্ছে। অনেকে বাইরে বসে রইল, মোবাইল টিপছে। হঠাৎ আব্বুর ফোন এলো। আব্বু। অনেক, তুই কই? অনেক, আব্বু, একটা বন্ধু হসপিটালে, তাকে দেখতে আসছি। আব্বু, আচ্ছা, সাবধানে থাকিস। অনেকের ঘড়িতে 12টা বাজলো। খিদায় অনেকের পেটে শোষক করছে। হসপিটালের একটু দূরে রহমান হোটেল, সেখানে অনেক প্রবেশ করলো। সব একটা থেকেও একটা পেটুক হোটেলে। হোটেলে বসার জায়গা তেমন ঠিক না। হোটেলের অবস্থা দেখে বোঝা যায় হোটেলের খাবার কেমন। হোটেল থেকে বের হয়ে এলো অনেক। রাস্তার পাশে ফুচকা বিক্রি করছিল। অনেক ফুচকার দোকানের টোলে এক পাশে বসলো। অনেক ছাড়া কোনো কাস্টমার নেই। ফুচকাওয়ালার মুখে পান ছিল। পানের পিচকারি ফেলে জিজ্ঞেস করলো, ফুচকাওয়ালা, কি খাবেন? অনেক, ফুচকা। ফুচকাওয়ালা, কত টাকা? 20 টাকা, 40 টাকা, 50 টাকা? অনেক, 50 টাকার দাও। অনেক ফুচকার অপেক্ষায় রোদ মাখা বিকেলে বসে আছে। অনেক ফুচকা কয়েকটা খেয়ে যেন তার ঝাল লাগতে শুরু করলো। চোখ মুখ লাল হয়ে গেল অনেকের। কিছু প্যাক করিয়ে টাকা মিটিয়ে হসপিটালে আসছিল। রুমে ঢুকতেই অনুকে রুমে পাওয়া গেল না। অনেক হসপিটালের চারদিকে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। না পেয়ে শেষে অনেক বুঝতে পারল অনু হাসপাতাল ছেড়ে বাসায় চলে গেছে। ফুচকাগুলো একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে হসপিটালের ক্যাশ কাউন্টারে গেল। অনুর হসপিটালের বিল দিয়ে অনেক নিজ বাসায় দিকে রওনা দিল। অনেক ক্লান্ত হয়ে পড়েছে। নকশা দৌড় দিয়ে পানি এনে দিল অনেককে। অনেক এক নিমেষেই পানি শেষ করে। ঘাম ভরা শরীর সোফায় এলিয়ে দিল। নীলু আসলে তাকে জিজ্ঞেস করে, অনেক, আব্বু কোথায়? নীলু, আব্বুকে দরকারে মিটিংয়ে যেতে হয়েছে। অনেকে নিজের রুমের ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে তার খারাপ অতীতের কথা ভাবছে। কিছুক্ষণ পর অনেক বেডে শুয়ে পড়ল, কিন্তু ঘুম যেন আসলো না। অপরাধ করলে নিজেকে অপরাধী লাগে, তেমনি অনেক নিজেকে ভাবছে। নীলু দরজায় ঠোকা দিয়ে জিজ্ঞেস করলো, খাবার খাবে নাকি? অনেক অসহ্যকর গলায় অনেক উত্তর দিল, খাবার মুডে নাই। অনেক তড়িঘড়ি করে বাসা থেকে আবার বের হয়ে গেল। এখন গন্তব্য মসজিদে। আসরের নামাজ পড়ে অনেক একটা কবরের পাশে গিয়ে অনেকক্ষণ কান্না করলো। কবর থেকে সোজা বের হয়ে অনুর বাড়িতে। অনু বেডে রেস্ট করছে। অনু ভেবেই নিয়েছে জীবনে সে কখনো বিয়ে করবে না। ভাঙা কলিং বেলে বেল না দিয়ে চোরের মতো ঘরে ঢুকলো অনেক। অনু বেডে রেস্ট নিচ্ছে দেখে অনেক কিচেনে গেল গরম স্যুপ বানাবে বলে।
অনেক উপরে উঠতেই দেখে হঠাৎ দরজায় কে যেন টোকা দিল। অনেকে দরজা ছেদ দিয়ে দেখে অনুর বাবা মা। ধরা খেলে অনেককে আস্ত রাখবে না, পালানোই বেটার। অনেক তড়িঘড়ি করে সুপের বাটি অনুর পাশে রেখে জানালা দিয়ে পালালো। অনু তার অসুস্থ শরীর নিয়ে দরজা খুলতে গেল। জ্বরে অনুর শরীর গরম হয়ে আছে। দরজা খুলে অনু সোজা তার মায়ের বাহুর ওপরে গিয়ে পড়ে গেল। অনুর আর কিছু মনে নাই। অনেক হাঁপাতে হাঁপাতে সিএনজিতে উঠে বসলো। সিএনজিওয়ালা দয়াবান হয়ে পানির বোতল এগিয়ে দিল অনেককে। অনেকের খালি পেটে অনেকে জ্বালা করছে, ফুসকার জন্য আরও অনেকে জ্বালা করছে। অনু চোখ খুলতেই দেখে আম্মু তার পাশে জলপট্টি করছে। জ্বরে অনু নরম গলায় মাকে জিজ্ঞেস করলো, অনু তোমরা কবে এলে? আম্মু, এটা তো তোকে জানতে হবে না, তুই শুয়ে থাক। অনু নীরবে শুয়ে রইল। এখন কথা বলতে হবে না, সেটা অনু জরুরি মনে করে না। অনেক চায়ের দোকানে বসলো। আকাশে কালো মেঘ আবছা হয়ে আছে। চায়ের সাথে একটা বোন অর্ডার করলো অনেক। অনেক বোন মুখে পড়বে তখন পাশে দেখলো একটা ছোট্ট বাচ্চা। পেটটা জীর্ণ শীর্ণ হয়ে আছে, পরনে শুধু একটা ফাটা প্যান্ট। তার মা তার ছোট ভাইকে চুপ করাচ্ছে। হয়তো মা খাবার পায়নি, তাই ছোট বাচ্চাটা দুধ পাচ্ছে না। অনেক বাচ্চাটাকে বোনটা এগিয়ে দিল। প্রথমে বাচ্চাটা নিতে না চাইলেও পরে অনেকের হাসি ভরা মুখ দেখে নিয়ে নিল। বাচ্চাটা দৌড়ে গিয়ে তার মাকে নিয়ে দিল। মহিলাটা দূর থেকে তার জন্য দোয়া করলো। অনেকে বাচ্চাটাকে ডাক দিল। বাচ্চাটাকে আরেকটা দেবে আশা করে অনেকের কাছে দৌড় দিল। অনেক, তোর নাম কি? বাচ্চা, জামাল। অনেক, কোন ক্লাসে পড়িস? জামাল, মুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। অনেক, আর তোর মা? জামাল, মাও ভিক্ষা করে। অনেক, আজ থেকে তুই পড়বি, তোর পড়ার খরচ আমি দেব। জামাল, মুই পড়বো না। অনেক, কেন? পড়লে মোর মা কিভাবে থাকবে? মা ছাড়া মুই থাকতে পারি না। অনেক, তুই তোর মায়ের সাথে থাইকা পড়বি। জামাল, সত্যি প্রতিদিন ভাত রুটি ব্রণ পাবো? অনেক, শুধু বোন না, এর চেয়ে ভালো খাবার পাবি। কিন্তু? জামাল, কিন্তু কি? অনেক, তোকে পড়তে হবে। জামাল, আচ্ছা ভাইয়া। জামাল অনেকের হাত ধরে তার মায়ের কাছে নিয়ে গেল। অনেক জামালের মাকে সব বলে। জামালের মা সংকোচ করলেও অনেকের মুখ দেখে না করতে পারল না। অনুর যেন অসুখ কমলেও দুর্বলতা রয়ে গেছে। আম্মু অনুর পাশে বসে বসে ঝিমাচ্ছে। অনুর ওঠার আভাস পেয়ে আম্মু বলে উঠল, আম্মু, ওয়াশরুমে যাবি? অনু, না। আম্মু, কিছু লাগবে? অনু, না, আমি ওয়াশরুমে যাব না, আমি কিছু খাবো না, আমার শুধু শান্তি লাগবে। আম্মু, এত রাতে শান্তি কোথায় পাবো? এখন তো সব দোকান বন্ধ। কাল তোর আব্বুকে বলবো 1 কেজি তাজা শান্তি আনতে। অনু, আম্মু মজা করো না তো। আম্মু, মজা তো তুই করছিস। তোর অসুখ হয়েছে, তোর যত্ন না নিয়ে আমি ঘুমাবো না, আর আমার ঘুমও হবে না। অনু, আম্মু তোমরা না কাল আসতে চেয়েছিলে? আম্মু, তোর আব্বু তোকে দেখার জন্য মরে যাচ্ছিল। যতদিন ছিলাম ততদিন শুধু তোর কথা সবার কাছে শুনিয়েছে। অনু হালকা হাসলো। যে মেয়ে প্রতি সেকেন্ডে হাসতো, সেই মেয়ে এখন হাসে না বললেই চলে। আম্মু, তুই বস, তোর জন্য গরম কফি আনি। মন আর শরীর দুইটাই ঠিক হয়ে যাবে। আম্মু কিচেন রুমে গেল। অনু গতকাল রাতের কথা ভাবছে। যে বেহায়া জানোয়ারের জন্য সে জান দিতে গেছিল, সে জানোয়ার আবার তাকে বাঁচিয়ে কষ্ট দিচ্ছে। সে কি আমাকে কষ্ট দিয়ে মারবে? আমি তার কি ক্ষতি করেছি? অনুর চোখ মুখ লাল হয়ে চোখ দিয়ে আলতো জল গড়ে পড়ল। আম্মু আসতেই অনু চোখের জল বাহু দিয়ে মুছে ফেলল। দুইটা জান অনুর জানের ওপরে নির্ভর, একটা তার মায়ের, আরেকটা তার বাবার। অনেক বাসায় ঢুকতেই আব্বু জিজ্ঞেস করলো, আব্বু কোথায় ছিলি এতক্ষণ? অনেক, আব্বু যে বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তার মাকে আমরা দেখতে গেছিলাম। আব্বু, ধর তোর বন্ধুকে দেখতে গেলে কিছু ফল নিয়ে গেলে তার টাকা, কিন্তু এগুলো দিয়ে সিগারেট খাবি না। অনেক, আচ্ছা বাবা। ছোট থেকে সিগারেটের সাথে মিথ্যা বলার অভ্যাস অনেক করে রেখেছে, যার জন্য আব্বুর কাছে তার মিথ্যা বলা সহজ হয়ে পড়েছে। অনেকে নিজের রুমে ভাবছে অনুর জীবন যেরকম সে নষ্ট করেছে, তেমনি অনুর স্বপ্ন পূরণে সে সাহায্য করবে। অনেক যখন এসব ভাবছিল, অনু যেন অনেককে দুনিয়ার নিকৃষ্ট মানুষ হিসেবে ভেবে নিয়েছে। সকালে অনু ঘুম থেকে উঠল, শরীর একটু ঠিক আছে। মা বাবা দুজনই অনুর থেকে জিজ্ঞেস করেছে হাতের পট্টিটা কিসের। অনু মিথ্যা কথা বলে কাটিয়েছে। অনুর বান্ধবী আনিকা তাকে দেখতে আসছে। আনিকাকে সব কথা শেয়ার করলেও গতকালের ঘটনা একদমই আনিকাকে বলা যাবে না। অনু সবার কাছে মদ হয়ে আসতে চেষ্টা করেছে, কিন্তু খারাপ অতীতটা বারবার বাধা দিচ্ছে।
আনিকা অনুকে বিদায় দিয়ে রুমে একলা বসে আছে, কিন্তু তার এখন দরকার কাউকে কাছে পাওয়া, তাকে সব বলে নিজের মনের ভার কমানো। আম্মু এসে মাথায় হাত বুলিয়ে বলছে, আম্মু, কিরে তোর সাথে খারাপ কিছু হয়েছে? অনু হক চকিয়ে বলল, অনু, কই না তো। আম্মু, তো মন মরা হয়ে থাকোস কেন? কোন জগতে থাকোস? আগে তো তোকে জোর করেও চুপ করা যেত না, এখন বাকবন্দি হয়ে থাকোস। অনু, বললাম না কিছু হয়নি। আম্মু অনুর কথা শুনে মন খারাপ করে চলে যাচ্ছিল। অনুর নিজেরও একটু খারাপ লাগলো। অনু, দরজা আটকিয়ে যাও। অনুর যেন অন্ধকারটা ভালো লাগে, দরজা জানালা বন্ধ করে থাকে। রাতে খারাপ কিছু স্বপ্ন প্রতি রাতে তাকে আঘাত করে ঘুমাতে দেয় না। অনু যখন বাসায় কারাবাসে, অনেকে বাইরে যেন তার পাপের জন্য তিলে তিলে মরছিল। দিনে যেখানে একটা সিগারেট দিয়ে চলতো, সেখানে দুইটা সিগারেট না হলে তার মাথা খারাপ হয়ে যায়। এমনকি অনেক তার প্রিয় মোবাইল ঘড়ি বিক্রি করে দিয়েছে সামান্য সিগারেটের আশায়। রাতে অন্ধকার সামান্য লাইট জ্বলে উঠল অনুর রুমে। অনু বলে উঠল, কে ওখানে? আম্মু, আব্বু। অনু যত চিৎকার করছে, ছায়াটা তত পাশে আসছে। অনুর সামনে এসে অনুর মুখ চেপে ধরল। ছায়া দেখে বোঝা গেল ছায়াটা একটা লোকের। লোকটার স্প্রে অনুর চেনা, কিন্তু তার মনে পড়ছে না। অনুর মুখ চেপে ধরার কারণে অনুর দম বন্ধ হয়ে আসছিল, তাই অনু সর্বশক্তি দিয়ে লোকটাকে ধাক্কা মারল। লোকটা সোজা ফ্লোরে পড়ে গেল আর লাইট জ্বলে উঠল। আরে মুরাদ ভাই, মুরাদ, জোরে ধাক্কা দিলি কেন? অনু, বাহ, তুমি আমার মুখ চেপে ধরবে আর আমি দেখে থাকবো? আব্বু, তোরা ছোট থেকেই এরকম। আম্মু, দুজন দুজনকেই সহ্য করতে পারিস না। মুরাদ, অনেক বছর পর অনুর সাথে দেখা, তাই বুঝলাম তাকে সারপ্রাইজ দিই। আম্মু, মুরাদ তুই ফ্রেশ হয়ে আয়, তোর সাথে কত গল্প করার ছিল। মুরাদ অনুর চাচাতো ভাই আর অনুর ছোটবেলার ক্রাশ। প্রপোজ করেছিল অনু, কিন্তু মুরাদ পড়াশোনার চাপে নাখোশ করে দেয়। তাই আজ মুরাদ সাইকোলজিস্ট। মুরাদকে দেখে অনু হালকা নিজের হাসি খুঁজে পেল। অনুর অন্ধকার ছন্দ দুনিয়া যখন আলো খুঁজে পাচ্ছিল, এদিকে অনেক যেন নেশায় মগ্ন। অনেকের বাবা সিদ্ধান্ত নিয়েছেন অনেককে তিনি তার কোম্পানির ম্যানেজার বানালে হয়তো অনেকে দায়িত্ববান হয়ে উঠবে। এসব নেশা দায়িত্বর নিচে চাপা পড়বে। অনেকে নিজের রুমে বিছানায় বসে আছে, জানালা দিয়ে পূর্ণিমার আলো ভালো বোঝা যাচ্ছে। আব্দু আসার শব্দ শোনার পরেও অনেক সিগারেট নামালো না। ছেলেটার দিন দিন সাহস বেড়েই চলছিল। আব্বা মাথা ঠান্ডা করে বলল, আব্বু, তোর সাথে কিছু কথা বলার ছিল। অনেক, কি বলবে বলো। আব্বু, তুই কালকে থেকে আমার অফিসের ম্যানেজারে যোগ দিবি। কিছু হলেও শিখবি। আমার মরার পর কোম্পানির একটা আদর্শ মালিক লাগবে, যেটা তোকে হয়ে দেখাতে হবে। অনেক, কিন্তু বাবা আমি রেডি না। আমার লেখাপড়ার জীবন শেষ হয়নি। আব্বু, এটা আমার শেষ কথা। তুই কালকে থেকে অফিসে জয়েন করবি, না হলে আমার মরা মুখ দেখবি। এত রাতে দুইটা মাস্টারি হল। দুজনের জীবন অন্যদিকে মোড় নিল। অনেক তার আব্বুর কথা শোনা পর্যন্ত সিগারেটটা হাতের মুঠিতে ছিল, যার কারণে হাত আধা জ্বলে গেছে। অনেকের এসবের খবর নেই। রাত 12টা। অনুর বাবা মা অনু মুরাদ হাসি মজা করছে পুরনো দিনের কথা মনে করে। অনু, তোমাকে দাদা, দাদার পয়সা ব্যাংক ভাঙ্গার দোষে কি যে পেটুনি খেতে হয়েছিল, পরে সবাই জানতে পারে ব্যাংকটা আমি ভাঙছি। আব্বু, তোর দাদা যাকে মারে তার চামড়া আর চামড়া থাকতো না। মুরাদ, যা বলেছেন চাচ্চু। এদিকে নীলু ভাত নিয়ে অনেকের রুমে ঢুকলো ভয়ে ভয়ে। নীলু, ভাইয়া ভাত আনছি। আগে নকশা ভাত আনতো, কিন্তু যখন থেকে অনেকের স্বভাব বদলেছে তখন থেকে নীলু ভাত আনে। অনেক, টেবিলে রেখে দে। ভাত 12টা বাজে আনলেও অনেক ভাত খায় রাত 3টা বাজে, সারা রাত জেগে থাকে। কিন্তু কেন যেন আজ অনেক 12টা বাজে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ল। মুরাদকে সকাল থেকে কোথাও না দেখে অনুর মন খচকে উঠল। পাগলের মতো খুঁজছে তাকে। আম্মু আব্বু অনেক আগে কাজে চলে গেছে। অনুর মাথা বলছে সে চলে গেছে, কিন্তু মন বলছে সে এখনো যায়নি। অবশেষে কোথাও না পেয়ে অনু বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ নাক ডাকার শব্দ শুনে অনু সতর্ক হয়ে গেল। শব্দটা বিছানার নিচ থেকে আসছে। অনু ঝাড়ু নিয়ে বিছানার নিচে উকি মারল। আর মুরাদ বেবির মুখটা দেখে অনু যেন গলে গেল। মুগ্ধ হয়ে দেখে আসে। পরক্ষণে তার মনে পড়ল মুরাদ বিছানার নিচে ঘুমাচ্ছে কেন। মুরাদকে খাটের নিচ থেকে টেনে অনু তাকে জাগালো। অনুর অনেকক্ষণ ডাকার পরও মুরাদ যেন উঠছেই না। সোজা অ্যাটাক কানে। অনুর চিৎকারে মুরাদের কানের পর্দা ফেটে গেল।
মুরাদ 3 সেকেন্ড কিছুই শোনেনি। মুরাদ, চিৎকার করছিস কেন? কানটা ফেটে গেছে। অনু, তুমি উঠছিলেই না, তাই এই উপায়টা আমার উত্তম লাগলো। মুরাদ, তো একটু আদর করে ডাকবি। অনু, আমি কি তোমার বউ নাকি যে আদর করে ডাকবো? মুরাদ, তুই চাইলে পারিস। অনু, কি? মুরাদ, কিছু না। মুরাদ কি বলল তা অনু বুঝলই না। সকাল 8টা বাজে, অনেক অফিসে যাওয়ার জন্য উঠে গেছে। হয়তো কাল আব্বুর কথা কাজ করেছে। অনেকের থেকে তার বাবা বাইকটা নিয়ে নিয়েছে। এখন থেকে সে বাসে করে যাবে। বাসে কষ্ট করে গেলে বুঝবে টাকা কত কষ্ট করে আসে। তখন কষ্টের টাকা দিয়ে একটা চকলেট খেলেও গর্ব হবে। অনেক প্রথম দিন বাসে দাঁড়িয়ে আসে। এসব জীবনে সে কখনোই করেনি, কিন্তু অভ্যাস হয়ে যাবে যে। সকাল 9টা বেজে গেছে, অলরেডি 30 মিনিট লেট হয়ে গেছে। অনেক আরাম করে অফিসে যাচ্ছে। বাপের অফিস বলে কথা, আব্বুর আগে ফুলতেছে। নিজের ছেলেই একটা লেট লতিফ। আজ শাস্তি না দিলে অনেক শুধরাবে না। অনেক বাবার অফিসে এসে বলল, অনেক, আব্বু আসতে পারি? আব্বু, এখানে আমি তোমার আব্বু না, এখানে আমি তোমার বস। ইউ আর আন্ডারস্ট্যান্ড? অনেক, জি বস। আব্বু, আজকে 30 মিনিট লেট কেন? অনেক, বস, আজকে আমার বোনের জন্য লেট হয়েছে। আব্বু, কেন? অনেক, নাস্তা দিতে লেট করেছে। আব্বু, কাল থেকে নাস্তা করবা না। চাকরিতে সঠিক সময়ে আসবে, না হলে 500 টাকা কাটবো বেতন থেকে। অপমানিত হয়ে অনেকে নিজের ক্যাবিনে বসে থাকলো। মুরাদের সাথে টিভিতে গেম খেলছে অনু। মুরাদ, অনু, তোকে হারাতে আমার 2 মিনিটও লাগবে না। অনু, যা, আমি তো তোকে জিততে দিই, হারার পর কাঁদবি বলে। মুরাদ, আব্বে চাল লোজার। অনু, আমি লোজার না। মুরাদ, লোজার লোজার। লোজার। অনু মুরাদের পেছনে দৌড়াচ্ছে। হঠাৎ পা পিছলে অনু মুরাদের গায়ে গিয়ে পড়ল। দুইজনের হালকার জন্য লাগেনি। হঠাৎ অনু লজ্জায় লাল হয়ে অন্য রুমে চলে গেল। মুরাদ কিছুক্ষণ চুপ করেছিল। তার যেন মাথা ঘুরে উঠল। অনু মুখে পানি মেরে ছাদে চলে গেল। অনেক ঘাম ঝরিয়ে বিকেলে লাঞ্চ ব্রেকে বসে আছে। তাড়াতাড়ি করতে গিয়ে অনেক টিফিন আনতে ভুলে গেছে। খালি পেটে বসে আছে। পকেটে লাস্ট 5 টাকা ছিল, সেটা দিয়ে একটা আচার কিনে চাবাচ্ছে। একটা সেন্টার ফুড রাখছে সন্ধ্যায় খাবে বলে। অনু ছাদে দাঁড়িয়ে সূর্যের আলোর খেলা দেখছে। পেছনে মুরাদের গলা শুনে পিছনে তাকালো। মুরাদ, কিরে সূর্য দেখছিস যে? অনু, কতদিন ছাদে আসেনি। আমি আসি না বলে ছাদ তালা বন্ধ থাকে। আব্বু আম্মুও কাজে ব্যস্ত থাকে। মুরাদ, অনেক ধুলো জমেছে দেখছি। অনু, কেউ আসলে তো পরিষ্কার করবে। মুরাদ, আমরা দুজনই পরিষ্কার করলে কেমন হয়? অনু, কিন্তু? মুরাদ, কোনো কিন্তু না। মনে আছে গ্রামে একদিন তুই আর আমি দুজন মিলে দাদুকে জন্মদিনের সারপ্রাইজ দিতে কত কষ্ট করেছি? অনু, মনে আছে। দাদুর 71তম জন্মদিন ছিল। সূর্যের আলো ঘনিয়ে এসেছে। আকাশ কালো অন্ধকারে গুটগুটে হয়ে আসছে। অনেকের আব্বু অনেককে কাজ দিয়েছে যে একবারও ঠিক মতো শ্বাস নেয়নি। মুরাদ আর অনু দুইজন একত্রে ছাদটা ওয়াশ করছে। 20 মিনিট পর। মুরাদ, দেখছোস পুরা সাফ হয়ে গেছে না? অনু, সোনার মতো চমকাচ্ছে। অনু আর মুরাদ দুইজন কফি মুখে দিতে দিতে সূর্য ডোবার দৃশ্য দেখছে। রাত 8টা। অনেক ডকুমেন্টগুলো প্রিন্ট আউট করে আব্বুর কেবিনে রেখে দিল। আর অফিস থেকে বের হয়ে গেল। অফিসের সবাই চলে গেছে। অনেক অফিসের লাইট অফ করে বের হলো। ঘরে ঢুকতেই আব্বু বলে উঠল, আব্বু, গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমরা একসাথে খাবো। নীলু, কিন্তু ভাইয়া তো নিজ রুমে খায়। আব্বু, আব্বু, শুনিসনি অনেক আমাদের সাথে খাবে? অনেকে নিজের রুমে ঢুকে ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমে মুখ ধুতে গেল। আয়নায় দেখে সারা দিনের কাজে রোদে অনেকের মুখটা ঘামে ভরে আছে। মুখটা ধুয়ে অনেকে বের হলো। নীলু অনেকের রুমে এসে অনেককে বলল, নীলু, ভাইয়া তোমাকে আব্বু ডাকতেছে। অনেক, তুই যা, আমি আসছি। অনেক ক্লান্ত হয়ে টেবিলে বসলো। নকশা খাবার সাজিয়ে নীলুর পাশে দাঁড়ালো। আব্বু, তোকে যে ডকুমেন্ট বানাতে বলেছি বানাইছোস? অনেক, তোমার টেবিলে রাখছি। অনেক আধা খাবার খেয়ে উঠে গেল। কাল রবিবার, ছুটির দিন, ভালো করে ঘুমাতে পারবে অনেক। পরক্ষণেই ভাবলো কাল সে অনুর সাথে দেখা করতে যাবে। চুইনগাম চাবাইতে চাবাইতে অনেক বেলকুনিতে বসে আছে। অনু নিজের রুমে বসে আছে। মুরাদ হঠাৎ দরজায় টোকা দিল। মুরাদ, আসবো? অনু, কখনো আসতে মানা করেছি? মুরাদ, মন খারাপ কেন? অনু, না, কই কিছু না তো। মুরাদ,
তুই কি ভুলে গেছিস আমি কিন্তু সাইকোলজিস্ট। অনু: জানি তো কি হয়েছে? মুরাদ: মানুষ কখন কি ভাবে তা আমার জানা আছে। তো বল তোর সাথে কি এমন খারাপ হয়েছে? অনু: এসব নাটক আব্বুর সাথে কর, আমার সাথে না। মুরাদ: আচ্ছা, কালে নাকি এইদিকে মেলা হবে? অনু: আমি যাব না। মুরাদ: তাহলে ছুরি কাকে কিনে দেব? অনু: ছুরি না চুরি। সত্যি কিনে দিবি? চুরি কিনে দিলে কানের দুলও কিনে দিতে হবে। অনু: আচ্ছা ঠিক আছে। সকাল 10টা। অনেক রেডি হয়ে বের হলো। ওমরকে কাল রাতে বলে রেখেছে আজ অনুর সাথে দেখা করবে। ওমরকে নিয়ে অনুর বাসার দিকে রওনা দিল। মুরাদ আর অনু ঘর থেকে বের হতে দেখে অনিক আর অমর চোরের মতো ঝোপে লুকিয়ে পড়ল। অনিক: ছেলেটা অনুর কি হবে? অমর: ভাই হবে হয়তো। অনিক: চলে দেখে আসি। অনিক আর অমর তাদের পিছু নিল। মুরাদ অনু কথায় ব্যস্ত যে তারা পেছনে লক্ষ্য করলো না। মুরাদ: তোর পছন্দ মতো চুড়ি নে। অনু: আগে দেখতে দাও। অনু: ভাইয়া ওই নীল আর হলুদ রঙের চুড়িগুলো দেখান। মুরাদ: ছোটকালের পছন্দ নীল আর হলুদ। অনু: কার পছন্দ বলে কথা? এগুলো তো পছন্দ হয়েছে, পরিয়ে দে। মুরাদ: কি? নিচ থেকে পরে নেই। অনু: এসব আমি বুঝি না। মুরাদ: জিদ করা ছাড়া মানবি না। অনু: না। অনেক আর অমর দূর থেকে সব দেখছিল। অনেক: আমার এখন আর সহ্য হচ্ছে না। অমর: অনেক শান্ত হও, রাগ করবি না একদম। অনেক: আমি কিন্তু ছেলেটাকে এখন কি করব বুঝতে পারছি না। অনেক দৌড়ে গিয়ে মুরাদের ওপর আঘাত করতে গেল। ওমর অনেকের পেছনে দৌড় দিল। মুরাদ খেয়াল করেনি। হঠাৎ মুরাদের ওপর আঘাত হলে সে ফিরে তাকালো। অনেক তাকে মেরে যাচ্ছে। পেছন থেকে ওমর তাকে ধরে রাখছে, তবু আটকানো যাচ্ছে না। অনুর চোখে মুখে জল এসে গেল। সে মুরাদকে দূরে সরিয়ে নিয়ে গেল। আশেপাশের সব মানুষ তাদের দেখে যাচ্ছে। অনিক: তুই ওর সাথে কি করতেছোস? তুই শুধু আমার। অনু: কখনোই না। তোর মতো জানোয়ারের আমি হব না। অনিক: কেমনে হবি দেখবো। অনু অনিকের গালে একটা জোরে থাপ্পড় মারল যে গালে 5টা আঙ্গুলের লেগে আছে। অনেক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনু: আমার সব কিছু তো কেড়ে নিয়েছো, এখন কি চাই তোমার? অমর অনিককে ধরে রেখেছে। একটা জানোয়ারের শক্তি এসে গিয়েছিল অনিকের মধ্যে। অনু মুরাদকে কাঁধে করে নিয়ে গেল। মুরাদের মুখে অনেক জায়গায় ছিঁড়ে রক্ত পড়ছে। অনেককে ওমর চায়ের দোকানের বেঞ্চে বসালো। ওমর: ওই এইদিকে 2টা চা দে। অনু মুরাদকে একটা ডিসপেন্সারিতে নিয়ে গেল। মুরাদকে ব্যান্ডেজ করে বাসায় নিয়ে গেল। মুরাদ: ছেলেটা কে যে তার জন্য তুই কাঁদছিলি আর বলছিলি যে সে তোর থেকে সব কেড়ে নিয়েছে? অনু: আগে ওয়াদা কর, মেলাতে যা হয়েছে তা আব্বুকে বলবা না। মুরাদ: তা না হয় করলাম, কিন্তু ছেলেটা? অনু: আগে ওয়াদা কর। মুরাদ: আচ্ছা ওয়াদা, এখন বল। অনু: বাসায় আরামে বলবো। অনেক চুপ করে বেঞ্চে বসে আছে। অমর: এটা তুই কি করলি? অনুর জীবনটা ধ্বংস করলি। এখন সে একটু হাসি খুশি আছে, সেটাও কেন কেড়ে নিচ্ছিস? অনেক: আমি কি করব তাকে খুশি করতে? আমি কি চাইছিলাম এরকম সিন ক্রিয়েট করতে? অমর: এরকম করলে তুই কখনো অনুকে খুশি করতে পারবি না, বরং অনুর ঘৃণা তোর প্রতি আরও বেড়ে যাবে। আর রাগ কন্ট্রোল করতে শেখ। অনেক নিশ্চুপ। মুরাদ আর অনু ঘরে ঢুকতেই আম্মু পানি নিয়ে আসলো। আম্মু: কিরে, মুরাদের মুখে এত ব্যান্ডেজ কেন? কোথায় ব্যথা পেয়েছিস? মুরাদ: আসলে মেলায় পড়ে গিয়েছিলাম, তাই একটু ব্যথা পাইছি। অনু: আম্মু এইগুলো বাদ দাও, আমাদেরকে খাবার দাও। আম্মু: দিচ্ছি, একটু সাবধানে চলাফেরা করতে পারিস না? অনু আর মুরাদ রুমে ঢুকে ফ্যানের নিচে বসলো। মুরাদ: এবার বল। অনু: একটু নিঃশ্বাস নিতে দাও। অনু ঠান্ডা পানিগুলো গট গট করে খেয়ে ফেললো। মুরাদ: আমি খেলাম কই? অনু: ও হ্যাঁ, তুমি তো খাওনি। একটা মুচকি হাসি দিয়ে মুখ অন্যদিকে করে ফেললো অনু। মুরাদ: তুই কিন্তু এখনো আমাকে ওই কথাটা বললি না। অনু: তুমি জেনে কি করবে? মুরাদ: কেউ যদি তোকে জ্বালাতন করে অবশ্যই আমি জানতে চাইবো ছেলেটা তোর থেকে কি চায় আর কেন তোকে এভাবে জ্বালাতন করছে। অনুর লজ্জাবোধ দেখে মুরাদ চলে গেল। অনু অনিকের আজকের পশুত্ব দেখে ভয় পেয়ে গেছিল। অনেকে না চাইতেও সিগারেটের প্যাকেট কিনেছে। সিগারেটের প্যাকেট নিয়ে সোজা ছাদে চলে গেল। বাতাসে নিকোটিনে আসক্ত অনেক চুপ হয়ে বসে আছে। হঠাৎ ভাইয়া শুনে পিছনে দেখতে পেল নীলু খাবার নিয়ে এসেছে। অনেকের এখন সব বিরক্ত লাগছিল, চোখগুলো লাল হয়ে আছে। নীলু অনেকের চোখ লাল হওয়া অনেকবার দেখেছে। যখন ভাইয়ার রাগ হয় তখন সব রক্ত মাথায় উঠে আসে, আর ভাইয়া কি করে বসে জানে না। নীলু বুঝতে পেরে চলে গেল। অনেককে যত একা থাকতে দেওয়া ততই ভালো। অনু আর মুরাদ দুজনে খাবার খাচ্ছে।
অনুর এখনও অনেকের দানবের মতো মুখটা মাথায় ভাসছে। মুরাদের একটু স্পর্শে অনু নড়ে উঠল। মুরাদ, কিরে কোন খেয়ালে? অনু, না কিছু না। মুরাদ নিজের রুমে বসে মোবাইল টিপছে। অনু হঠাৎ দরজায় টোকা দিল। মুরাদ উঠে বসল। অনু, অসময়ে বিরক্ত করছি। মুরাদ, আরে বিরক্ত কেন হব? কি হয়েছে? অনু, আমার একটু বিরক্ত লাগছিল, তাই তোমার সাথে কথা বলতে এলাম। মুরাদ, বসে বসে মোবাইলে অনেকে ডিপ্রেশনে থাকলে তাকে অ্যাডভাইস দিচ্ছি। অনু, আচ্ছা একটা কথা বলবো। মুরাদ, কি? অনু, আমার বন্ধু একটা ডিপ্রেশনে আছে, তাকে কি করতে হবে? মুরাদ, আমার কাছে নিয়ে আসিস। অনু, এটাই তো মেন প্রবলেম, ও এখানে থাকে না। মুরাদ, তো কোথায় থাকে? অনু, লন্ডনে। মুরাদ, সেখানে সাইকোলজিস্টের কমতি আছে। অনু, সেখানে অনেক ডাক্তার দেখাইছে, তবুও যায়নি। বন্ধু হিসেবে সাহায্য করছি আর কি। মুরাদ, আমার সাথে কথা বলতে পারবে? ও অপরিচিত কোনো পুরুষের সাথে কথা বলে না। মুরাদ, তাহলে আমার ধারা কোনো কিছু হবে না। পেশেন্টের সাথে আমাকে নিজে কথা বললে বুঝতে পারবো ও ডিপ্রেশনে কেন আছে। অনু মুখ ছোট করে রুমে চলে আসলো। মেঘ কালো দেখে অনু ছাদে গেল। বৃষ্টির আভাস দিচ্ছে এই ঘন ঘন বাতাস। শরীরের ঠান্ডা বাতাসের স্পর্শে শরীর যেন নাচে উঠছে। হঠাৎ বৃষ্টির কণা অনু ঠোঁটে পড়ল। অনু আকাশের দিকে মুখটা তুলে ধরল। হঠাৎ বৃষ্টির কণা অনুর মুখে এসে জমাটে বাঁধছে। আস্তে আস্তে যত বাতাস দিচ্ছে, বৃষ্টিও তার গতি আর দিক বদলাচ্ছে। এ বৃষ্টিতে অনেক ছাদের কোনায় বিনা কোনো নড়াচড়া ছাড়া বসে আছে। অনু বৃষ্টিতে ময়ূরীর মতো পাখা মেলে নাচছে। অনেকের নাক দিয়ে টপ টপ করে রক্ত বের হচ্ছে। অনেকের এসব খবর নেই। পানির কারণে রক্তগুলো টি শার্টে লেগে গেল। অনেক হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল। বৃষ্টি বন্ধ হওয়ার পর অনু ছাদ থেকে নামতেই হোঁচট খেয়ে সিঁড়ি থেকে এলেঙ্গেলে পড়ল আর সোজা কবর। ওই কি সব যাতা বলছেন? হসপিটালের বেডে। চোখ খুলে আম্মুকে পাশে পেল। আব্বু আর মুরাদ দাঁড়িয়ে আছে। আব্বু আম্মু যেভাবে মুখ ফুলিয়ে রাগী নজরে দেখছিল, কিছুক্ষণের জন্য ভেবে নিয়েছিল অনেকের আত্মা হয়তো তাদের ভেতর ঢুকে গেছে। আম্মুকে বলে উঠল, আম্মু, কে বলছিল ছাদে উঠতে? আর উঠলেও একা কেন গেছিলি? অনু, ছাদে কি কাউকে নিয়ে যেতে হবে নাকি? আর আমি আর ছোট না যে কাউকে নিয়ে যেতে হবে। আম্মু, তোকে নিয়ে পারা যায় না। অনু এতক্ষণ পাশে তাকায়নি, কিন্তু এতক্ষণ পর তাকালো। অনেক তার বেডের পাশে শুয়ে আছে। জানোয়ারটাকে কে আমার পাশে কেন রাখছো আল্লাহ? আমি যাকে সহ্য করতে পারি না তাকেই আল্লাহ তুমি আমার আশেপাশে রাখো কেন? অনু, আম্মু, আমার বেড পাল্টানো যাবে না। আম্মু, একদমই না। অনেক কষ্টে তোর আব্বু এই সিটটা পাইছে। অনুর মুখটা শুকিয়ে গেল শুকনো কাঠের মতো। আম্মু বলে উঠল, আম্মু, এতক্ষণ তো পাকনা পাকনা কথা বলছিলেন, এখন কি হলো? অনু, ক্ষুধা। আম্মু, তুই বস, আমি খাবার আনি। অনু পাশে তাকালো। অনেকের চোখ বন্ধ, মানে ঘুমাচ্ছে, কিন্তু তার মুখে অক্সিজেন মাস্ক কেন? অনেকের পাশে তার বোন বসে আছে। অনু মুখটা যত ইনোসেন্ট হোক না কেন, সে একটা শকুন, রাতের অন্ধকারে মানুষের সর্বনাশ করে। অনু একটু হাসলো, কারণ আল্লাহ যেন অনেককে শাস্তি দিচ্ছে। অনু অনেকের দিকে তাকাতেই দেখলো কিছু নার্স অনেকের বেডকে টেনে অপারেশন হলে নিয়ে গেল। ভালোই শাস্তি দিচ্ছে বেটাকে। আর কোনো মেয়ের যেন কুকুরটা সর্বনাশ করতে না পারে। হঠাৎ অনুর জানতে ইচ্ছে হলো অনেকের কি হয়েছে। অনেকের বোনকে অনু ডাক দিল। নীলু, জি কিছু বলবেন? অনু, আচ্ছা আপনার ভাইয়ের কি হয়েছে? নীলু, আপনি কেমনে জানলেন ও আমার ভাই? অনু, একটু অনুমান লাগালাম। নীলু কান্না করতে করতে বলল, আমার ভাইয়ের ব্লাড ক্যান্সার হয়েছে। অনুর বুকে একটু চিনচিন করে উঠল। অনু, ব্লাড ক্যান্সার এই বয়সে? নীলু, প্রথমে বুঝতে পারিনি আমরা, কিন্তু হঠাৎ খাবার টেবিলে যখন প্রথমে নাক দিয়ে রক্ত বের হয়, তখন এই হসপিটালের ডাক্তার লিখনকে দেখায়। উনি রিপোর্ট দিলে বুঝতে পারি ভাইয়ার ব্লাড ক্যান্সার হয়েছে। অনু, তোমার ভাইয়ার বিয়ে হয় নাই? নীলু, আসলে ভাইয়া একটু রাগী টাইপের, কিন্তু এতই রাগ যে রাগের বশে তিনি কি করে ফেলেন তিনি নিজেও জানেন না। 10টা বিয়ের প্রস্তাব আসে, সবগুলোতে ভাইয়া গোলমাল করে বিয়ে পণ্ডব করেছেন। একটাই বাজে অভ্যাস, সিগারেট। অনু, তোমার ভাইয়ের ক্যান্সার আর তোমার ভাই সিগারেটের আসক্ত? নীলু, আচ্ছা, আমার এখন ডাক্তার লেখনের সাথে কিছু কথা আছে, আমি যাই। অনু, আচ্ছা। অনুর একটু খারাপ লাগছিল, কিন্তু দুনিয়ায় কোনো পাপ করলে তার অর্ধেক শাস্তি দুনিয়াতে পেতে হয়। প্রকৃতির এটাই নিয়ম, প্রকৃতি নিজের কাজ করবেই। কিছুক্ষণ পর আম্মু টিফিন নিয়ে খাবার আনলো।
অনু: আচ্ছা আম্মু, কেউ তোমার সাথে অন্যায় করলে তখন তুমি কি করবে? আম্মু: অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সিম্পল। অনু: যদি অন্যায় করে সে লজ্জিত, তোমার কাছে ক্ষমা চায় তাহলে? আম্মু: যদি মন থেকে ক্ষমা চায় আর সে সত্যিই লজ্জিত তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। অনু: আর সে যদি মৃত্যুর শয্যায় থাকে? আম্মু: তাহলে ক্ষমাটা তার শেষ ইচ্ছে মনে করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু এখন এ কথাগুলো জিজ্ঞেস করছিস কেন? অনু: মনে হলো তাই জিজ্ঞেস করলাম। আম্মু: তোকে নিয়ে আর পারা যায় না। অনু তার দাঁত 32টা লিখিয়ে একটা হাসি দিল। অনু বেডে শুয়ে আছে। অপারেশন হলের দিকে চোখ রাঙিয়ে দেখে আছে অনু। অনু তার চশমা খুলে তার চোখের জল মুছল। তারপর: আম্মু, কি হলো? তুমি কি আব্বুকে দেখলে? আগে বলো, কাঁদছিস কেন? আমার কথা ভেবো না, তুমি গল্প চালিয়ে যাও। অনুর পাশে বেডে একটা বুড়ো ছিল। বুড়োটার সাথে কথা বলতে বলতে বিকেল হয়ে গেল। অপারেশন হলে এখনো অপারেশন চলছে। নীলুকে কোথাও দেখতে পাচ্ছে না অনু। পা প্লাস্টারের জন্য অনু উঠতেও পারছে না। আম্মু আব্বু দুজন বসে আছে, গল্প করছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা। কাকেরা কাউ কাউ করছে। আকাশে সূর্য হালকা কিরণ আছে। অনুর যেন ধৈর্যের সীমা পার হয়ে আসছিল। হঠাৎ একটা স্ট্রেচার সাদা কাপড়ে মোড়া, হয়তো লাশ নিয়ে যাচ্ছিল। অনু যেন ভয়ে কাঁপছিল, হয়তো এটাই অনেকের লাশ। অনু যেন সেন্স হারিয়ে পড়ে গেল। তাহলে কি আব্বুকে তুমি আর দেখতে পাওনি? না, ওইটাই ছিল আমার শেষ দেখা। তারপর কি হলো? অনু তার 2 দিন পর ওমর থেকে খবর পায় অনেক আর বেঁচে নেই। অনু না চাইতেও কান্না করছিল, হয়তো কোনো একটা টানে। ঠিক তার 7 মাস পর অনুর প্রেগনেন্সির হওয়ার রিপোর্ট তার মা বাবার কাছে যায়। মা বাবা অনেক বললেও অনু অ্যাবর্শন করেনি, কারণ অনু চায়নি অনেকের পাপের শাস্তি যেন তার বাচ্চা না পায়। ঠিক কিছু মাস পর অনু সাহিলকে জন্ম দেয়। সাহিল অর্ধেক অনেকের মতোই। অনু ভেবে নিয়েছে তার জীবনটা সাহিলকে দেখেই পার করে দেবে। তো মুরাদ মামু? তোর মুরাদ মামু তো আমার বন্ধু আনিকার ওপর কাশ খেয়ে তাকে বিয়ে করে ফেলে। তাদের গল্পটাও বলো না, কাল ওরা আসলে ওদের মুখেই শুনে নিস। কিন্তু গল্পের জামিলের কি হলো? আজ যে যাকে তোরা যে আর কোম্পানির মালিক দেখেছিস সেই জামিল। কিন্তু একটা কথা বুঝে আসছে না, জামাল এত টাকা পেল কই? তোর বাবা তার সম্পদের একটা অংশ জামালের নামে আর একটা অংশ আমার নামে করে যায়। তো নীলু ফুপি সুইজারল্যান্ডে চলে গেছে পড়ালেখা করতে। তো আব্বুর কবর দেখিনি? তোর দাদুর কবরের পাশে তোর আব্বুকে কবর দেয়। আমার না কবরগুলো দেখতে ইচ্ছে করছে। যেদিন তোর দাদাকে দেখতে যাব সেদিন না হয় তুই তোর দাদির আর আব্বুর কবরে জিয়ারত করবি। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়। অনু লাইট অফ করে চলে গেল। অনুর মোবাইলে একটা কল আসলো। অনুর বাচ্চাকে মিথ্যা বলতে একটুও লজ্জা করে না? তোর কি চাই? কল কেটে দিল। এত রাতে কল আসলো আর অনু নামক সকল রচিত খেলা এ কেমনে জানে? সমাপ্ত।